হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে খুব ভালো আছো এবং প্রিপারেশন খুব সুন্দর চলছে। দেখো, টপ 2000 রিজনিং সিরিজের এটা আমাদের ক্লাস নাম্বার 3, যেখানে আমরা কোয়েশ্চেন 41 থেকে 60 অব্দি ডিসকাশন করব। এবং প্রথম দিনকে দেখো, এটা আমরা বলেছিলাম যে এই টপ 2000 রিজনিং কোয়েশ্চেন এমন একটা সিরিজ হতে চলেছে যেটা এক্সাম হ্যাক করা একটা পেপার হবে, মানে সিরিজ হবে। যে কোনো এক্সামের জন্য, সেটা ডব্লিউপি মানে পুলিশের যে কোনো এক্সাম তুমি দাও, এপি বলো, ডব্লিউপি এসআই কনস্টেবল দাও না কেন, রেলের এক্সাম তুমি দাও, এএলপি হোক, এনটিপিসি কি গ্রুপ ডি হোক, এসএসসির সিজিএল, সিজিসিএল, এমটিএস, যাই এক্সাম তুমি দাও না কেন, সমস্ত এক্সামের জন্য কিন্তু তোমার এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ হবে। এবং যে কোনো এক্সাম তুমি ক্র্যাক করতে পারবে, রিজনিংয়ের কোশ্চেন, সমস্ত কোশ্চেন তুমি সলভ করতে পারবে এবং 100% মার্কস তুমি অ্যাচিভ করতে পারবে রিজনিং সাবজেক্টটাতে। ঠিক? এবং এখান থেকে দেখো যে টাইপগুলো আমরা কভার করছি, রিসেন্ট প্যাটার্নে আসা টাইপ, যেগুলো টিসিএস এক্সাম কন্ডাক্ট করেছে, এরকমই কিছু কোশ্চেন আমরা দেখো সলভ করছিলাম। প্রিভিয়াস দুটো সেটে আমরা এএলপি যে এক্সাম হয়েছে 2024 অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, তার এক্সাম আমরা সলভ করছিলাম এবং এই সেটটাতেও আমরা তাই করব। এবং পুরো পেপারটা দেখো অ্যানালাইসিস করে আমরা এটা দেখেছি, যেই কটা দিনের পেপারে এক্সাম আমাদের কাছে হয়েছিল তাতে কিন্তু রিজনিং কোশ্চেনের লেভেল একদমই ইজি বলা চলে এবং প্রতিটা শিফটেই সেম টাইপের কোশ্চেনই এসেছে। তাই আমরা এর পরের সেট যখন সলভ করব তখন আমরা এলপি ছেড়ে এবার এসএসসির দিকে একটু মুভ করব বা রেলের দিকে একটু আমরা মুভ করব। ঠিক আছে, চলো। সো যারা যারা ভিডিও দেখবে, আগে হোক বা পরে হোক, প্রত্যেকেই চেষ্টা করবে প্রতিটা কোশ্চেন টাইমের মধ্যে সলভ করে সেটাকে কমেন্ট করার জন্য। দেখো, ফার্স্ট কোশ্চেন আজকে সেটা যেটা আছে 41 নম্বর কোশ্চেন, কি বলা আছে দেখো। কোডিং ডিকোডিং এর কোশ্চেন বলেছে GJLI is related to NKPM. ওকে, GJLI এটাকে কোড করা হয়েছে কিরকম না, NKPM এভাবে কোড করা হয়েছে। আর কি বলে দেওয়া হয়েছে দেখো, ইন দ্য সেম ওয়ে OLQN এটাকে কোড করা হয়েছে কিরকম না, SPUR করা হয়েছে। তাহলে সেম লজিকে আমরা লিঙ্কের কোড কি পাবো এটা বের করতে হবে। লিঙ্কের কোড কি পাবো দেখো, লজিক বা প্যাটার্ন যদি আমরা দেখতে চাই কি হয়েছে, জি এর প্লেস ভ্যালু 10, এম এর প্লেস ভ্যালু 13, জি এর প্লেস ভ্যালু 7, কে এর প্লেস ভ্যালু 11, এল এর প্লেস ভ্যালু 12, পি এর প্লেস ভ্যালু 16, আই এর প্লেস ভ্যালু 9 আর এম এর প্লেস ভ্যালু কত না 13। ওকে, সো 10 থেকে 13 হয়েছে প্লাস 3 আমরা বলতে পারি, 7 থেকে 11 হয়েছে প্লাস 4, 12 থেকে 16 হয়েছে প্লাস 4, সরি এন তো 13 না, এন 14, এন এর প্লেস ভ্যালু 14, মানে প্রথমটাও 4 হয়েছে। তো সবগুলোই আমরা কি বলতে পারছি দেখো, 4 4 করে ইনক্রিজ হয়েছে। যেমন ও এর প্লেস ভ্যালু 15, এস এর প্লেস ভ্যালু 19, দেখো 15 4 এ 19 হয় প্লাস 4 হয়েছে। এল এর প্লেস ভ্যালু 12, পি এর প্লেস ভ্যালু 16, 12 4 এ 16। ঠিক, সো প্রতিটাই 4 4 করে ইনক্রিজ হয়েছে। লিঙ্কের ক্ষেত্রে যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কি বলতে পারি যে এল 12 ছিল, প্লাস 4 করলে পি দিয়ে স্টার্ট হবে, অপশন সি, অপশন ডি এলিমিনেট। কে ছিল, কে কে যখন তুমি প্লাস 4 করবে, কে 11 ছিল, 4 এ 15, 15 মানে কোনটা আসবে, 15 মানে হচ্ছে ও আসবে। সো পি দিয়ে শুরু হবে, লাস্টে ও। একটা অপশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেটা অপশন এতে, বি আমাদের কাছে হয়ে যাবে রং। ঠিক, সো আমরা মার্ক করবো কোনটা, অপশন এ হয়ে যাবে দেখো রাইট। পরবর্তী কোশ্চেনে আসো, সিম্বল নোটেশন বলতে পারো, অ্যারিথমেটিক অপারেশন বলতে পারো, তার কোশ্চেন দিয়ে দেওয়া আছে। বলেছে ইফ পি স্ট্যান্ড ফর মাল্টিপ্লিকেশন, যেখানে যেখানে তুমি পি পাবে সেটাকে তুমি মাল্টিপ্লিকেশন হিসাবে ধরবে। কিউ স্ট্যান্ড ফর ডিভাইড, যেখানে যেখানে কিউ পাবে সেখানে তুমি ডিভাইড সিম্বল ধরো। আর স্ট্যান্ড ফর মাইনাস, যেখানে আর পাবে সেখানে তুমি মাইনাস ট্রিট করো। আর এস স্ট্যান্ড ফর প্লাস। তাহলে সেটা যদি হয়ে থাকে, হোয়াট উইল কাম ইন প্লেস অফ কোশ্চেন মার্ক ইন দ্য ফলোয়িং ইকুয়েশন। এই যে একটা ইকুয়েশন এত বড় দিয়ে দেওয়া আছে, যেখানে কিছু নাম্বার কিছু লেটারের কম্বিনেশন আছে, সেখানে কোশ্চেন মার্কের জায়গাতে কি আসবে। তাহলে আমরা সবার প্রথম এখান থেকে ভ্যালু বের করতে হলে আমাকে কি করতে হবে না, আমাকে ফার্স্ট স্টেপে করতে হবে যেই লেটারগুলো আছে সেই লেটারগুলোকে কি কি সিম্বল দিয়ে ডিনোট করেছে সেটা দিয়ে আমাকে রিপ্লেস করতে হবে। তো দেখো, আমরা রিপ্লেস করবো সবার প্রথম 15 ছিল, পি ছিল, পি ফর কি মাল্টিপ্লিকেশন, কত আছে 6। দেন আমরা পাবো আর, আর মানে হচ্ছে মাইনাস কত 11। আবার পি আছে, পি মানে মাল্টিপ্লিকেশন, কত 4 আসবে। দেন আমরা এস পেয়েছি, এস মানে হচ্ছে প্লাস 38। আর আছে, আর মানে হচ্ছে মাইনাস 41। দেন এস আছে, এস মানে কত না প্লাস 2। আর পি আছে, পি মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন 5। ওকে, সো দেন আমরা কি করব না, দেন আমরা বদমাস রুলকে দেখো অ্যাপ্লাই করব। মানে আগে ডিভিশন, তারপর মাল্টিপ্লিকেশন, দেন অ্যাডিশন, সাবট্রাকশন, বদমাস রুল আমরা অ্যাপ্লাই করব। চলো, তো 15 ইন্টু 6 যদি আমরা করি, 6 15 তে 90 আমরা বলতে পারি। মাইনাস 4 ইন্টু 11 যদি আমরা করি তাহলে 44 হবে।
প্লাস 38 আসবে মাইনাস 41 প্লাস 5 দুগুণে কত না 10। 44 এবং 38-এর মধ্যে যদি আমরা দেখি তাহলে এটা 90 মাইনাস 38 6 44 মাইনাস 6 পেলাম মাইনাস 41 প্লাস 10 আছে মাইনাস 41 প্লাস 10 এটা মাইনাস 31 আসবে। সো 90 থেকে আমাকে 31 6 37 সাবস্ট্রাক্ট করতে হবে। তো রেজাল্টে আমরা কত পাবো 4 5 9 দেখো 53 হয়ে যাবে আমাদের কাছে রাইট অ্যান্সার, তাই না? সো অপশন ডি হয়ে যাবে দেখো আমাদের কাছে রাইট। একদম ইজি কোশ্চেন। দেখো পরবর্তী কোশ্চেনে আসো। চাইনিজ কোডিং এর দেখো কোশ্চেন দিয়ে দেওয়া আছে। কি দিয়ে দেওয়া আছে? চাইনিজ কোডিং। চাইনিজ কোডিং এর কোশ্চেন দিয়ে দেওয়া আছে। কোশ্চেনের ডেটাগুলো দেখো এরকম আছে। ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ টুয়ার্ডস দ্য এন্ড, টুয়ার্ডস দ্য এন্ড, টুয়ার্ডস দ্য এন্ড তার কোড করে দেওয়া আছে কি না এমবি আর এইচ জি পি। ওকে, অ্যান্ড ইট হেয়ার এটার কি কোড দিয়ে দেওয়া আছে দেখো অ্যান্ড ইট হেয়ার এটার কোড দিয়ে দেওয়া আছে কি না এইচ কে এম বি বি এল। ওকে, দেন জানতে চাইছে হোয়াট ইজ দ্য কোড ফর এন্ড ইন দ্য গিভেন কোড। তাহলে এখানে এন্ডের কোড কি তোমাকে ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট, আচ্ছা কিছু কি লাইন আমরা মিস করছি। টুয়ার্ডস দ্য এন্ড এটা বলে দেওয়া আছে এন্ড, এটা হোয়াট ইজ দ্য কোড ফর এন্ড। ওকে, চলো 1 নম্বর লাইন 2 নম্বর লাইনকে কম্পেয়ার করলে আমরা কিন্তু কোনো কিছুই কমন পাচ্ছি না। না এন্ড দেখো কমন আছে, চলো সরি এন্ড তো কমনই আছে, এটা এন্ড নয় এটা এন্ড। সো এন্ডের কোডই আমাদেরকে জানতে চেয়েছে না। বেশ, দেখো এন্ড তো কমন আছে, এখানেও এন্ড কমন আছে, এখানেও এন্ড কমন আছে। দু জায়গাতে যদি এই ওয়ার্ডটা কমন থেকে থাকে তাহলে নিশ্চয়ই কোনো না কোনো একটা কোড আমাদের কমন হবে। এটা দেখো এখানেও এমবি আছে, এখানেও এমবি আছে। তাহলে আমরা ডিরেক্টলি কি বলে দিতে পারি যে এন্ডের যে কোড আমাদের কাছে হয়েছে সেটা এমবি হবে, অপশন সি হয়ে যাবে আমাদের রাইট। এটা ছাড়া বাকিগুলো তুমি কিন্তু ক্লিয়ার করতে পারতে না। যেমন টুয়ার্ডসের কোড যদি তোমাকে জিজ্ঞাসা করতো অথবা দায়ের কোড যদি জিজ্ঞাসা করতো সেক্ষেত্রে তোমার অ্যান্সার কি হতো যে সিএনডি, ক্যান নট ডিটারমাইন। এক্ষেত্রে আমরা বলতে পারবো না যে কোনটা হবে। অথবা তুমি এরকম অপশন চুজ করতে পারো যে আইদার কি পড়ে আছে আইদার আর এইচ অর জিপি। আর এইচ এবং জিপির মধ্যে কোনো একটা হবে, কিন্তু কোনটা হবে সেটা আমরা ক্লিয়ার করতে পারবো না। সেম এখানে তোমাকে যদি ইটের কোড জিজ্ঞাসা করতো তুমি প্রথমে বলে দেবে সিএনডি ক্যান নট ডিটারমাইন, অথবা তুমি অপশন এরকম যদি পাও যে এইচ কে অর বিএল, এইচ কে অথবা বিএল এর মধ্যে কোনো একটা হবে, কিন্তু কোনটা হবে আমরা বলতে পারবো না। ঠিক এরকম ভাবে দেখো আমাদের অ্যান্সার চুজ করতে হবে। চলো কোশ্চেনে বলে দেওয়া আছে যে 44 নম্বর কোশ্চেন, হুইচ টু নাম্বার শুড বি ইন্টারচেঞ্জ টু মেক দ্য গিভেন ইকুয়েশন কারেক্ট। একটা ইকুয়েশনকে কারেক্ট করতে হলে তুমি কোন দুটো নাম্বারকে এক্সচেঞ্জ করবে। কোশ্চেনটা দেখে মনে হচ্ছে লেন্দি, তোমার টাইম খাবে, অবভিয়াসলি খাবে। এবং আমরা ট্যাকেল করবো দেখো কিরকম ভাবে। যদি প্রথম অপশনে 3 এবং 2 রাখতাম, 3-এর জায়গাতে 2, 2-এর জায়গাতে যদি 3 দিতাম তাহলে এটা আমাদের কাছে কি হতো দেখো 56 সাথে 18 যোগ করা মানে এটা 56 10 66 8 হতো 74 মাইনাস 11 দুগুণে হতো 22 প্লাস 4 ইন্টু 66-কে 3 দিয়ে ভাগ করা মানে এটা আমাদের কাছে 22 আসবে, প্লাস আমরা 22 করছি। ওকে, সো একটা 22 যদি মাইনাস করে দাও তাহলে এখানে 3টে 22 হয়ে যাবে। 3 22 66, 74 66 আর 22 সবগুলোকে যোগ করো। 6 4 10 2 12, ইউনিট ডিজিটে 2 আসছে মানে 151 আসা পসিবল না। প্রথম অপশনটা আমাদের কাছে হবে না। বেশ, দেন আমরা এখন অ্যাপ্লাই করবো সেকেন্ড অপশন। সেকেন্ড অপশনে কি বলেছে দেখো 11-র সাথে 22-কে তুমি এক্সচেঞ্জ করে নাও। 11-র সাথে 22, 11 জায়গাতে তুমি 22 লেখো, 22-এর জায়গাতে তুমি 11 লেখো। বেশ, এখান থেকে রেজাল্ট আমরা 74 পেয়েছিলাম। মাইনাস 3 ইন্টু 22 করা মানে 3 22-এ আমরা 66 পাবো, প্লাস 4 গুণিত এটা আমাদের কাছে কত হবে দেখো 66-কে 2 দিয়ে ভাগ করা মানে 33, 4 গুণিত 33 আসবে, প্লাস আমরা 11 পাচ্ছি। ওকে, সো 33 দুগুণে 66 হয়, 33 দুগুণে 66 হয় মানে 66 সাথে মাইনাস করলে এখানে দুটো তোমাকে 33 প্লাসে বাদ দিয়ে দিতে হবে। তাহলে পড়ে থাকবে 74, 33 দুগুণে 66 আর কত 11, 6 4 10 1 11 1 ক্যারি 1 1 1 2, 6 2 8, 8 সাথে কত 15, 151 দেখো ম্যাচ করে যাচ্ছে। তাই আমরা এখানে কারেক্ট অ্যান্সার কোনটা নেব, এটা বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। যদি আমরা 11 এবং 22 এই দুটো সংখ্যাকে নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করে দিই তাহলে আমাদের কাছে দেখো ইকুয়েশনটা কি হয়ে যাবে না কারেক্ট হয়ে যাবে।
ওকে, চলো 45 নম্বর কোশ্চেন দেখো। ইন দ্য ওয়ার্ড ডাইনামিক ইচ লেটার অফ দ্য ওয়ার্ড ইজ চেঞ্জ টু দ্য লেটার ইমিডিয়েটলি সাকসিডিং ইট ইন দ্য ইংলিশ অ্যালফাবেটিক্যালি অর্ডার। দেখো দুটো ওয়ার্ড হয়, একটা হচ্ছে প্রিসিডিং, একটা হচ্ছে সাকসিডিং। প্রি মানে হচ্ছে আগেরটা দিয়ে রিপ্লেস করব, সাকসিডিং মানে পরেরটা দিয়ে তোমাকে রিপ্লেস করতে হবে। বেশ, অ্যান্ড কি বলেছে, অ্যান্ড দেন দ্য নিউ গ্রুপ অফ লেটার্স দাস ফ্রম ইজ রিয়ারেঞ্জ অ্যাকর্ডিং টু দ্য ইংলিশ অ্যালফাবেটিক্যালি অর্ডার। তুমি সবার প্রথম কি করবে না, ডাইনামিক যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটাতে প্রতিটা লেটারকেই তুমি তার পরবর্তী লেটার দিয়ে এক্সচেঞ্জ করলে। দেন যেই লেটারগুলো তোমার কাছে নতুনভাবে আসলো ওই লেটারগুলোকে তোমাকে ডিকশনারি ওয়াইজ সাজাতে হবে, মানে আলফাবেটিক্যালি তোমাকে সাজাতে হবে। কীরকম আলফাবেটিক্যালি? আমাদের কাছে প্রথমে এ আসবে, দেন বি, দেন সি, দেন ডি, এই ক্রমে তোমাকে সাজাতে হবে। তারপর তোমাকে কি ফাইন্ড আউট করতে বলেছে, যে হুইচ লেটার ইজ ফার্স্ট টু দ্য রাইট ইন দ্য নিউ অ্যারেঞ্জমেন্ট। ওই নিউ অ্যারেঞ্জমেন্টে একদম ডান দিক থেকে তুমি প্রথম লেটার কোনটা পাবে, এটাই হচ্ছে তোমার কোশ্চেনের জিস্ট। ঠিক, সো আমরা যদি কোশ্চেনটা সলভ করতে চাই, দেখো ছিল কি না, ডাইনামিক, DYNAMIC। তুমি দেখো সবগুলো যদি পরবর্তী দিয়ে রিপ্লেস করো না, এখানে সব থেকে বড় লেটার কি আছে? তুমি বলছো সব থেকে বড় লেটার আছে ওয়াই। ওয়াই এর পরবর্তী লেটার মানে এটা কত আসবে? জেড আসবে। আর তুমি যখনই ABCD এই ফরম্যাটে সাজাবে, বাকি তোমার যাই আসুক না কেন, তুমি সব থেকে লাস্টে কি কিন্তু জেডকেই রাখবে। সো ডান দিক থেকে 1 নম্বর লেটার আমরা জেডকেই পাচ্ছি, অন্য কিছু করার প্রয়োজনই নেই। তাই তোমার কাছে ডি কি হয়ে যাবে না, রাইট অ্যান্সার হয়ে যাবে। আদারওয়াইজ তুমি বাকিদের মতো করতেই পারো। বাকিরা কীরকমভাবে সলভ করবে, আমাদের কাছে প্রথমে দিয়ে দেওয়া ছিল ডাইনামিক, DYNAMIC, ডিটাকে রিপ্লেস করলাম ই দিয়ে, ওয়াইকে রিপ্লেস করলাম জেড দিয়ে, এনকে রিপ্লেস করলাম ও দিয়ে, একে রিপ্লেস করলাম বি দিয়ে, এমকে এন দিয়ে, আইকে জে দিয়ে, আর সিকে ডি দিয়ে। দেন তুমি বলেছো চলো এবার আমরা আলফাবেটিক্যালি সাজাই। আলফাবেটিক্যালি প্রথমে বি আসবে, তারপর টি আসবে, দেন ই পাবো, এরপরে আই জে পাবো, কে এল এম এন ও, তারপর লাস্টে আমরা জেড পাচ্ছি। তাই ডান দিক থেকে আমাদের জেড আসবে। ঠিক, দিয়ে বলবো হ্যাঁ স্যার এক্সাম দিয়ে আসলাম, টাইম এবার গোলাতে পারলাম না, টাইম ম্যানেজমেন্টে আমাদের কাছে হলো না। দেখো এই যে কোশ্চেনটা করেছিলাম না, তুমি কোশ্চেন দেখে অ্যান্সার দিতে পারবে, তোমার অনলি 2 সেকেন্ড সময় লাগছে। বাট এটা যখন তুমি লিখে লিখে করবে, এখানে তোমার 15 থেকে 20 সেকেন্ড সময় লাগবে। তা তুমি ভাবো যে এরকম এক একটা কোশ্চেনে যদি তুমি 15-20 সেকেন্ড করে বাঁচিয়ে নিতে পারো, 5টা কোশ্চেন মানে তোমার কাছে কতটা টাইম বেরিয়ে আসবে, যেখানে তুমি আরো 2টো ম্যাথের কোশ্চেন বা জিএস এর কোশ্চেন তুমি অ্যাটেন্ড করতে পারবে। ঠিক, এই হচ্ছে স্টুডেন্টরা দেখো এরকমভাবে ভাবে যে হ্যাঁ এরকমভাবে পুরোটাই করলাম, কীভাবে করতে হয় তার কোনো ট্রিক্স শিখলো না, বা ট্রিক্স না মানে অ্যাকচুয়ালি অ্যাপ্রোচ শিখলো না। এটাকে আমরা বলি রাইট অ্যাপ্রোচ। কীভাবে তুমি এক্সাম হলে তোমার টাইমকে ম্যানেজমেন্ট করবে, সেগুলো এই রাইট অ্যাপ্রোচ কোশ্চেন তুমি কীভাবে সলভ করছো তার উপর ডিপেন্ড করে। তুমি সমস্ত কোশ্চেনকে যদি বলো যে আমি বেসিক ওয়েতে সলভ করবো, দেন তোমার কাছে কখনোই তার টাইম ম্যানেজমেন্ট হয়ে উঠবে না। তুমি কখনোই এক্সাম হলে বসে টাইম কোলাতেই পারবে না। তোমাকে যত টাইমই দেখ তোমার মনে হবে যেন এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে টাইম আমার কাছে কমই লাগছে। ঠিক, সো রাইট অ্যাপ্রোচ দেখো আমাদের কাছে শিখতে হবে, যেটা আমরা শিখছি এখন প্র্যাকটিসের থ্রু দিয়ে। ওকে, চলো কোশ্চেন নাম্বার 46 এ আসো। 7 box ABCDEFG are kept one over the other but not necessarily in the same order. Okay, A is kept second from the bottom. তোমাকে বলছে 7টা বক্স রাখা আছে, এক একটা বক্সের উপরে রাখা আছে, কিন্তু কিরকম ভাবে রাখা আছে তার কিছু ইনফরমেশন দিয়ে দেওয়া আছে। সবার প্রথমে আমরা দেখো 7 6 5 4 3 2 1, এতে যে আমরা 7টা বক্সকে সাজিয়ে রাখবো তার জন্য আমরা সবার প্রথমে কি করে নিলাম, দুটো পসিবিলিটি নিতে পারি, সেরকম একটা ছক বানিয়ে নিলাম। চলো এবার আমরা পুট করব। দেখো এ ইজ কেপ্ট সেকেন্ড ফ্রম দ্য বোটাম, একে নিচ থেকে 2 নম্বরে রাখা হয়েছে। সেকেন্ড ফ্রম দ্য বোটাম মানে নিচ থেকে 2 নম্বরে। বেশ, অনলি 3 বক্স আর কিপড বিটুইন ই অ্যান্ড জি, ই এবং জি তার মাঝখানে শুধুমাত্র 3টেই বাক্স আছে। জি ইজ নট কিপ অ্যাট দ্য টপ মোস্ট পজিশন, জিকে তুমি কখনোই উপরের পজিশনে রাখতে পারবে না। তাহলে উপরের পজিশনে আমরা জিকে ক্রস সিম্বল দিয়ে দিলাম বোঝার জন্য যে এখানে আমার কখনোই জি আসবে না। এফ ইজ কেপ্ট ইমিডিয়েটলি অ্যাবভ সি, সি যেখানেই বসবে তার ইমিডিয়েটলি উপরে তোমাকে এফকে রাখতে হবে। সি ইজ কেপ্ট ইমিডিয়েটলি অ্যাবভ ই, আবার সি যে আছে সে ইমিডিয়েটলি ই এর ওপরেই হবে। বেশ, বি ইজ নট কিপড ফোর্থ ফ্রম দ্য টপ, টপ থেকে 4 নম্বরে বি কে রাখা যাবে না। তাহলে 1 2 3 4 এই পজিশনে তোমার কে থাকবে না, না এই পজিশনে তুমি বি কে রাখতে পারবে না। চলো এবার দেখো আমরা অ্যারেঞ্জমেন্ট করব। কিভাবে আমরা অ্যারেঞ্জমেন্ট করতে পারি,
আমরা শুরু করবো কোথা থেকে? দেখো এই পয়েন্টটা থেকে শুরু করতে পারি। যদি আমি ইটাকে এই পয়েন্টে রাখি, যদি আমি ই কে এই পয়েন্টে রাখি, তার উপরে রাখতে হবে সি কে, তার উপরে রাখতে হবে কি না এফ কে, আর ই এবং জি এর মাঝখানে তিনজন হবে, তাহলে 1 2 3 জি কে তোমার এখানে রাখতে হবে, যেটা হওয়া পসিবল নয়, কারণ জি তোমার টপ মোস্ট পজিশনে বসানো জি কে যাবে না। চলো, যদি এই কন্ডিশনে না হয়ে থাকে, এফ কে আমরা সি এর উপরে রাখছি, সি কে আমরা ই এর উপরে রাখছি, সি ইজ কেপ্ট ইমিডিয়েটলি অ্যাবভ ই, পি ইজ নট কেপ্ট ফোর ফ্রম দ্য টপ। চলো, যদি এই কন্ডিশন না হয়ে থাকে, তাহলে আমরা দেখো আরেকটা জিনিস ভাবতে পারি। কিরকম তোমাকে আমি দেখাচ্ছি। জি কে তুমি একদম নিচের পজিশনে নিয়ে নাও, 1 2 3 জি এবং ই এর মাঝখানে বসবে, তাহলে ই কে তুমি এখানে নিতে পারো, তার উপরে সি, তার উপরে এফ, এটা হয়ে গেল। আর বি যদি উপর থেকে 4 নম্বরে না বসে, তাহলে বি এর প্লেস আমাদের এটা হয়ে যাবে, এই প্লেসে আমরা বি কে দিয়ে দিলাম। আরেকজন যে থাকবে সেটা হচ্ছে কে ডি, ডি কে তুমি এই পজিশনে পুট করো, এবং এটাই হবে দেখো আমাদের কারেক্ট অ্যারেঞ্জমেন্ট। এবং কোশ্চেনটা না এমন ছিল যেটাতে তুমি ফেসে যেতে পারো। এক্সাম হলে না আমরা কিছু কিছু কোশ্চেনে ফেসে গিয়ে টাইম নষ্ট হয়ে যায়, এটা একটা ফাঁসার মতো কোশ্চেন। কারণ প্রথম অ্যারেঞ্জমেন্টটা তুমি যখনই এটা করতে আসবে, তোমার মাথাতে আসবে না যে কীভাবে আমরা সলভ করবো, কিন্তু সেকেন্ড অ্যারেঞ্জমেন্টটা নিয়েও তোমাকে ভাবতে হবে। ঠিক, তাহলে এটা হচ্ছে আমাদের কাছে একটা রাইট অ্যারেঞ্জমেন্ট, এরকমভাবে সাজানো আছে। দেন জানতে চেয়েছে কি, দেখো জানতে চেয়েছে সি এবং এ এর মধ্যে কতগুলো বাক্স আছে। সি এবং এ, যদি সি এই পজিশনে থাকে, যদি আমাদের সি এই পজিশনে থাকে আর এ যদি এই পজিশনে থাকে, মাঝখানে কটা বাক্স আছে? 3টে, তাই রাইট অ্যান্সার আমরা নিয়ে নেবো অপশন সি। ওকে, চলো কোশ্চেন নাম্বার 47 দেখো। কোডেড ব্লাড রিলেশনের কোশ্চেন আছে, প্রতিটা সেটেই দেখো আমরা সলভ করছি, এবং প্রতিটা সেটে সলভ করার উদ্দেশ্য হচ্ছে এটা যে তুমি রাইট অ্যাপ্রোচ শিখে যাবে, যে কীভাবে আমরা কোশ্চেনটাকে রিড করছি, কীভাবে আমরা কোশ্চেনকে সলভ করবো। কোডেড ব্লাড রিলেশনের কোশ্চেন। ঠিক, দেখো কোশ্চেন এত কিছু ফিবিজিবি কোনো পড়ার প্রয়োজন নেই, শুধু আমরা দেখবো যে এ প্লাস বি, এ হলো বি এর মা, সবগুলোতে দেখো ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের রেসপেক্টে কিছু একটা হচ্ছে। ঠিক, তো আমরা জাস্ট সিম্বলটাকে রিড করবো, যে প্লাস সিম্বল থাকা মানে প্রথম পার্সন সেকেন্ড পার্সনের কি হয়ে যাবে না মাদার হবে, মাইনাস থাকা মানে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের কি হবে ভাই ব্রাদার হবে। আর কি দিয়ে দেওয়া আছে, দেখো কোশ্চেন টাইপে কিন্তু ভুলভালই আছে, এটাকে মাল্টিপ্লিকেশন লাগিয়ে দাও, এটাকে ডিভাইড সিম্বল লাগিয়ে দাও। আর এখানে না 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 না, হবে না হবে না হবে না, কোশ্চেনে কি দেখো কিছু গড়বড় লাগছে, কারণ এটাকে যদি মাল্টিপ্লিকেশন নিই, এটাকে যদি ডিভাইড সিম্বল নিই, দেন এখানে তোমাকে আরও নিতে হবে কি সিম্বল, আরও নিতে হবে তোমাকে হ্যাচ সিম্বল নিতে হবে। তো কোশ্চেনে তো কিছু না কিছু গড়বড় আছে, এই কোশ্চেনটাকে চেক করতে হবে। আপাতত 47 নাম্বার কোশ্চেনটাকে স্কিপ করো, কারণ টাইপিং এরর আছে কোশ্চেনটাতে, কোশ্চেনটাতে কিন্তু টাইপিং এরর আছে। দেখো মিডিলে মিডিলে কিছু সিম্বল দিয়ে দেওয়া নেই, ইংরেজিতেও আসো দেখো এ বি লিখে দেওয়া আছে, এটা দেখো সিম্বলে প্রবলেম, দেন এখানে দেখো একটা সিম্বলে প্রবলেম, এই কোশ্চেনটাকে আপাতত স্কিপ করো। চলো পরের কোশ্চেন দেখো, স্লগ বা সিলোজিমের কোশ্চেন দিয়ে দেওয়া আছে, আমার তো ফেভারিট চ্যাপ্টার এটাই। সিলোজিমের কোশ্চেন দিয়ে দেওয়া আছে, কি বলেছে দেখো স্টেটমেন্টে, অল ডোরস আর গেটস, নো ডোর ইজ লক। এর রিগার্ডিং কনক্লুশনে বলেছে সাম লকস আর গেটস, নো লক ইজ এ ডোর। কোনটা কোনটা তোমার কাছে ফলো হবে তোমাকে বের করতে হবে। সো আমরা যদি ভেন ডায়াগ্রাম ড্র করি, অল ডোর আর গেটস, সমস্ত ডোরসকে আমরা নিয়ে আসলাম কার ভেতর না গেটের ভেতর। নো ডোর ইজ লক, কোনো ডোর আমাদের কাছে কি হবে না আর লক হবে না, এটা তুমি বানাতে পারো। অনেকে দেখো এরকমও বানাতে পারে যে সমস্ত ডোরকে আমি নিয়ে আসলাম কার ভেতর গেটের ভেতর, আর কোনো ডোরই আমাদের কাছে লক হবে না, সো লকটাকেও সে ভুল করে আবার ভুলবশত গেটের ভিতরে ঢুকিয়ে দিতে পারে, এটাও কিন্তু হবে, কিন্তু এটা আমাদের কাছে স্ট্যান্ডার্ড না। স্ট্যান্ডার্ড কোনটা না, যেটা আমি ওপরে ড্র করেছি এটা না। ঠিক, আচ্ছা কনক্লুশনে বলছে সাম লকস আর গেটস, কিছু লক কি গেটস হবে, দেখো আমাদের ডায়াগ্রামে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি না, তাই আমাদের কাছে ফলস হবে, কিন্তু এই ডায়াগ্রামে তুমি দেখতে পাচ্ছ যে লকের কিছুটা পার্ট গেটে আসছে, তোমার এটাতে কিন্তু প্রথম যে কনক্লুশন সেটা তোমার মনে হতে পারে ট্রু হবে, যেটা কিন্তু ঠিক না। চলো 2 নম্বরে বলেছে যে নো লক ইজ এ ডোর, কোনো লকই কি আমাদের কাছে ডোর নয়।
যদি কোনো ডোরই আমাদের কাছে লক না হয়ে থাকে তাহলে অবভিয়াসলি কোনো লকই আমাদের কাছে ডোর হবে না, তাহলে 2 নম্বরটা 100% ট্রু বলে দেওয়া আছে, তাই অপশন বি কে আমরা চুজ করব, অনলি কনক্লুশন 2 আমাদের কাছে ভালো হবে। দেখো এই কোশ্চেনে শেখার কি ছিল, এই কোশ্চেনে শেখার ছিল যে কিভাবে আমরা সিলোজিমে স্ট্যান্ডার্ড ভেন ডায়াগ্রামকে চুজ করি। স্ট্যান্ডার্ড ভেন ডায়াগ্রাম আমরা কিভাবে ড্র করি। এই ভেন ডায়াগ্রামটা যে ড্র করে বসবে সে কিন্তু পুরো ফেসে গিয়ে যাবে, কারণ তার প্রথম কনক্লুশনটাও এখানে ট্রু হয়ে যাবে, আর কোনো একটা ডায়াগ্রামে যদি কোনো একটা কনক্লুশন আমাদের কাছে ফলস হয়ে যায় তার মানে সেটাকে কিন্তু ফলসই ধরা হয়। তো আমি যদি এটা ড্র করে থাকি আর তুমি যদি এটা ড্র করে থাকো, তোমার ডায়াগ্রাম বলছে যে কিছু লগ আমাদের গেট হচ্ছে, তাতে এটাকে আমি ট্রু নিচ্ছি, তাই তখন তুমি বোথ অ্যান্সার চুজ করবে। কিন্তু আমার ডায়াগ্রামে দেখো কোনো লকের সাথে গেটের দূর কোনো সম্পর্কই নেই। তাই ডায়াগ্রাম ড্র করার সময় তোমাকে মাথায় রাখতে হবে যে তোমাকে যতটুকু ইনফরমেশন দিয়ে দেওয়া আছে তুমি ততটুকু ইনফরমেশন ড্র করো, তুমি এক্সট্রা করে এমন কিছু ড্র করতে যাবে না যাতে করে তোমার হোল কন্ডিশনে চলে আসে। যেমন দেখো এই যে এটা তুমি ডায়াগ্রাম ড্র করেছো তাতে কিন্তু সমস্ত লগ যে তোমার গেট হয়ে গেছে এটা কিন্তু তুমি এক্সট্রা করে ড্র করে দিয়েছো, যেটা কোথাও স্টেটমেন্টে বলা দিয়েছিল না। তাই এই হোল স্টেটমেন্ট তোমাকে কখনো এক্সট্রা করে ড্র করা যাবে না, তাই ওটাকে তোমাকে অ্যাভয়েড করে চলতে হবে, তাহলেই তুমি স্ট্যান্ডার্ড ডায়াগ্রামটা ওখান থেকে ড্র করে নিয়ে আসতে পারবে। আই হোপ ক্লিয়ার হয়েছে তোমাদের। চলো কোশ্চেন নাম্বার 49 আসো। ইফ ইচ অফ দ্য লেটার ইন দ্য ওয়ার্ড coinage is arranged in the English alphabetically order, then how many letters are there in the English alphabetically series between the letter which is fourth from the left and one which is third from the right in the new letter cluster thus from? কি বলেছে দেখো, কয়েনের যে লেটারটা আছে তার মধ্যে কয়েনের যে ওয়ার্ডটা আছে তার মধ্যে যতগুলো লেটার আছে ওই লেটারগুলোকে তুমি সবার প্রথম ইংলিশ আলফাবেটিক্যালি অর্ডারে সাজিয়ে দাও, মানে প্রথমে এ তারপর বি তারপর সি এরকম করে আপ টু জেড অবধি এই ফরম্যাটে তুমি সাজিয়ে দাও। তারপর তোমাকে বলেছে যে বাম দিক থেকে 4 নম্বর যে লেটার আছে আর ডান দিক থেকে 3 নম্বর যে লেটারটা পাবে তাদের মাঝখানে ইংলিশ আলফাবেটে কতগুলো লেটার হয় এটাই তোমাকে রাইট অ্যান্সার দিতে হবে। সো আমরা কিভাবে করব দেখো, কয়েনের যেটা আমাদের কাছে ছিল COI NAGE, আমরা যদি এটাকে আলফাবেটিক্যালি সাজাতে চাই সবার প্রথমে আমরা নিয়ে আসবো কাকে, এ কে, তারপর আমরা নিয়ে আসবো সি কে, সি এর পরে ডি ই কে, তারপরে FGHI JKLMN, তারপরে নিয়ে আসবো আমরা ওকে। দেখো এরকম ভাবে আমরা সাজালাম। দেন বাম দিক থেকে 4 নম্বর, তাহলে 1 2 3 4, বাম দিক থেকে 4 নম্বর হচ্ছে এটা, ঠিক। আর ডান দিক থেকে কি বলেছে, ডান দিক থেকে 3 নম্বর, 1 2 3, ডান দিক থেকে 3 নম্বর হচ্ছে এটা। তো বলেছে যে জি এবং আই এদের মাঝখানে ইংরেজির যে আমাদের কাছে কি থাকে আলফাবেটিক্যাল সিরিজ থাকে সেখানে কতগুলো লেটার আছে। তুমি বলেছো জি, তারপর এইচ হয়, তারপর আই হয়, তাহলে মাঝখানে তো একটাই লেটার আছে, তাহলে অ্যান্সার আমরা কোনটা চুজ করব না, অপশন ডি চুজ করব। এই কোশ্চেনটাতে দেখো বোঝার কি ছিল, তুমি যদি এই অ্যারেঞ্জমেন্টে দেখো তাহলে তোমার কাছে মনে হবে স্যার একটাও নেই, কিন্তু আমাকে বলেছে ইংলিশ অ্যালফাবেটিক্যালি সিরিজে কতগুলো আছে, তাহলে ইংলিশ অ্যালফাবেটিক্যালি অনুযায়ী লিখলে প্রথমে জি আসে, তারপর এইচ হয়, তারপর আই হয়, তাহলে এর মাঝখানে একটাই লেটার আছে এইচ, তাই আমাকে অ্যান্সার চুজ করতে হবে 1। ক্লিয়ার? চলো নেক্সট 50 নম্বর কোশ্চেন দেখো। লেটার সিরিজ দিয়ে দেওয়া আছে, লেটার সিরিজ যদি আমরা ডিরেক্টলি সলভ করতে চাই আমরা কি বলতে পারি, সি ছিল ওকে, এটা ছিল 3, এফ ছিল 6, আই ছিল 9, এখানে পেয়েছি 12 13 14 15 16 17 18, এখানে পেয়েছি 21 22 23 24 25 26 27, জেডে গিয়ে শেষ, তারপরে একে আমরা 27 ধরতে পারি। এখানে আসো, এটা হবে তোমার কাছে ডি কে যদি 4 কে তুমি এরকম ধরতে পারো যে 27 28 29 30, ডি কে তুমি নিতে পারো 30, বা তুমি এরকম ধরতে পারো ডি 4 3 7 30 ধরে নাও 30, জি দেখো 7 হয় তাহলে 26 7 33, আর এটা কত হয়ে যাবে না 36। কি লজিক চলেছে যদি আমরা এটা দেখতে চাই, তুমি বলবে স্যার 3 থেকে 12 হয়েছে প্লাস 9 হয়েছে, 6 থেকে 15 হয়েছে প্লাস 9, 9 থেকে 18 হয়েছে প্লাস 9, এগেন 12 থেকে 21 হয়েছে প্লাস 9, 15 থেকে 24 হয়েছে প্লাস 9, 18 থেকে 27 হয়েছে প্লাস 9।
দেন আমরা আর কি বলতে পারি, 21 থেকে 30 হয়েছে +9, 24 থেকে 33 হয়েছে +9, 27 থেকে 36 হয়েছে +9, মানে সবগুলো +9 করে ইনক্রিজ হচ্ছে। সো পরবর্তী +9ই আসবে। দেখো ডি জি জে যেটা ছিল, ডি এর সাথে যখন তুমি +9 করবে, 9 4 13, 13 মানে এম দিয়ে স্টার্ট হবে। জি 7 ছিল, +9 করলে 7 9 16, 16 মানে তোমার কাছে পি আসবে। আর যে ছিল 10, তার সাথে তুমি যখন 9 যোগ করবে, 10 9 19, মানে কত না এস আসবে। সো কোডিং ডিকোডিং এর কোশ্চেন সলভ করতে হলে, সেটা লেটার সিরিজ হোক, নাম্বার সিরিজ হোক, অ্যানালজি হোক বা কোডিং এর কোশ্চেন হোক, তোমাকে কিন্তু এই প্লেস ভ্যালু, তার রিভার্স ভ্যালু বা অপোজিট ভ্যালু, এইগুলো কিন্তু পুরো জলের মতো মুখস্থ রাখতে হবে, তবেই তুমি কোশ্চেনকে কম টাইমে সলভ করতে পারবে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনের আমরা অ্যান্সার কোনটা পেলাম? অপশন ডি হবে, দেখো রাইট। নেক্সট আসো, নাম্বার সিরিজের কোশ্চেন দিয়ে দেওয়া আছে। 549 ছিল, 525 হয়েছে, কতটা কমেছে যদি আমরা দেখি, এটা 24 কমেছে। ওকে, নেক্সট দেখো 525 থেকে 477 হয়েছে, এখানে যদি আমরা দেখি এটা 28, ক্যারি 1 সাথে 8 4 12, 48 কমেছে। এস নেক্সট এখানে দেখো আমাদের কমেছে কত, 72। তার পরবর্তীকালে আমাদের কাছে কমবে কত, 24 2 48, 3 24 72, তাহলে 4 24 96 করবে, 100% 96 কমেছে। সো পরবর্তী নাম্বার 24 × 5 আমাদের কাছে 120 কমবে। তো 309 থেকে যদি আমরা 120কে সাবস্ট্রাক্ট করে দিই, এটা আমাদের কাছে অ্যান্সার নিশ্চয়ই 189 নিয়ে আসবে। এটা অপশন কোথায় আছে না, সিতে গিভেন আছে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে দেখো। বাবা, কোশ্চেন দিয়ে দেওয়া আছে কিসের? কোশ্চেন আছে ডিরেকশন ডিস্টেন্সের। চলো ড্রয়িং করেও করতে পারি, উইদাউট ড্রয়িংও আমরা করতে পারি। প্রিভিয়াস দুটো সেটে আমরা ঠিক এরকমভাবেই শিখেছিলাম। প্রথমে দেখো আমরা ড্রয়িং করে দেখবো কি বলেছে। রোহিত স্টার্ট ফ্রম পয়েন্ট এ অ্যান্ড ড্রাইভস 25 কিলোমিটার টুয়ার্ডস দ্য ইস্ট। এ পয়েন্ট থেকে রোহিত স্টার্ট করেছে, সে ইস্টের দিক কীরকম হয়, এটা হচ্ছে আমাদের কাছে পূর্ব দিক বা ইস্ট হয়, এটা হচ্ছে আমাদের পশ্চিম দিক বা ওয়েস্ট হয়, এটা হচ্ছে আমাদের উত্তর দিক বা নর্থ হয়, আর এটা আমাদের দক্ষিণ দিক বা সাউথ হয়। ঠিক, চলো দেখো এখানে আমরা কি বলতে পারি, যে রোহিত স্টার্ট ফ্রম পয়েন্ট এ অ্যান্ড ড্রাইভস 25 কিলোমিটার টুয়ার্ডস দ্য ইস্ট। এ থেকে স্টার্ট করেছে এবং ইস্টের দিকে মানে ওই দিকে সে 25 কিলোমিটার গেছে। দেন হি টেকস এ রাইট টার্ন। যখন তোমার ইস্টের দিকে ফেস থাকবে, তারপর রাইট টার্ন নেওয়া মানে তুমি সাউথের দিকে আসবে। তাহলে এখান থেকে তুমি সাউথের দিকে গেছো কত কিলোমিটার না, 17 কিলোমিটার। টার্নস রাইট অ্যান্ড ড্রাইভস 14। আবার যদি তুমি ডান দিকে টার্ন নাও, তোমার দক্ষিণ দিকে ফ্রেশ ছিল, তুমি ডান দিকে ঘুরলে তুমি এখন পশ্চিম দিকে আসবে এবং তুমি এসেছো কতটা, দেখো 14 কিলোমিটার। দেন হি টেক্স এ রাইট টার্ন, আবার ডান দিকে টার্ন নিচ্ছ মানে এখন উপরের দিকে আসবে, এসেছো কতটা না 11 কিলোমিটার। এখান থেকে উপরের দিকে আসা মানে তুমি 11 কিলোমিটার আসবে। হি টেক্স এ ফাইনাল লেফট টার্ন অ্যান্ড ড্রাইভস 11 কিলোমিটার। আবার বাম দিকে তুমি লেফট টার্ন নাও এবং 11 কিলোমিটার চলে আসো। দেখো উপরটা ছিল 25, আমি এখানে 14 এসেছিলাম, এটা 11 মানে 25 চলে আসবো, এই পজিশনে দাঁড়িয়ে থাকবো। জানতে চেয়েছে কি, যে হাউ ফার শর্টেস্ট ডিস্টেন্স অ্যান্ড টুয়ার্ডস হুইচ ডিরেকশন শুড হি ড্রাইভ টু রিচ পয়েন্ট এ এগেন। এটা তার ফাইনাল পজিশন। এখান থেকে সে এতে যেতে হলে কোন দিকে হাঁটবে, উপরের দিক, দ্যাট মিনস সে নর্থের দিকে হাঁটবে। আর কতটা তাকে হাঁটতে হবে, দেখো এই টোটাল লেন্থটা যদি 17 হয়ে থাকে, তার মধ্যে অলরেডি সে এখানে 11 চলে গেছে। কি বলতে চাইছি, এই পুরো লেন্থটা যদি 17 হয়, তার মধ্যে অলরেডি সে এখানে 11 চলে গেছে, তাহলে আর তাকে যেতে হবে কতটা না, 17 থেকে 11 মাইনাস করলে 6 যেতে হবে। সো 6 কিলোমিটার নর্থে গেলেই সে কিন্তু এতে পৌঁছে যাবে। অপশন ডি হয়ে যাবে, দেখো আমাদের রাইট অ্যান্সার। ছবি না এঁকে তুমি কিভাবে সলভ করবে, তুমি বলবে স্যার প্রথমে সে গিয়েছিল ইস্টের দিকে কত 25 কিলোমিটার, রাইট টার্ন নিয়েছে মানে সাউথের দিকে গেছে কত 17 কিলোমিটার, আবার রাইট টার্ন নিয়েছে মানে ওয়েস্টের দিকে গেছে কত 14 কিলোমিটার, রাইট টার্ন নিয়েছে নর্থের দিকে গেছে কত না 11 কিলোমিটার, লেফট টার্ন নিয়েছে ইস্টের দিকে গেছে না ওয়েস্টের দিকে, কতটা গেছে দেখো 11 কিলোমিটার। 11, এই জায়গাটাতে আমরা কি করি না, আমরা সবসময় অপোজিট সিম্বল, অপোজিট দিক পেলে আমরা এলিমিনেট করে দিই, মানে মাইনাস করি। দেখো ওয়েস্টে 14 আর 11তে 25, তার সাথে অপোজিট ইস্টে 25 ক্যান্সেল আউট হলো। সাউথ এবং নর্থের মধ্যে সাউথ বেশি, 17 থেকে 11 মাইনাস করলে 6। এইটুকু যেটা আমরা পেয়েছি না, এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্টের রেসপেক্টে ফাইনাল পজিশন।
তোমার সাউথে আছে 6 কিলোমিটার সাউথে আছে। কিন্তু আমাকে যদি এখন ফাইনাল পজিশন থেকে ব্যাক করে আমার ইনিশিয়াল পজিশনে যেতে হয়, তাহলে জাস্ট উল্টোটা হবে, সাউথের উল্টো কি হয়ে যাবে, তুমি নর্থে যেতে হবে, আর কিলোমিটার তো সেমই থাকবে, তাহলে 6 কিলোমিটার আমাকে নর্থে যেতে হচ্ছে, তাই ডি হয়ে যাবে, দেখো রাইট। ঠিক, পরবর্তী কোশ্চেনে আসো। A, B, E, F, L, M and P are sitting around a circular table facing the center. টোটাল আছে কতজন? 1 2 3 4 5 6 7 জন। চলো দুটো পসিবিলিটি নেব আমরা। ধরে নাও 7 জন আমাদের কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। 1 জন, 2 জন, 3 জন, 4 5 6 7 জন। ঠিক, দুটো পসিবিলিটি দেখো ড্র করে নিই। 1 2 3 4 5 6 7 জন। এবার আমরা রিড করবো আর পুট করব। দেখো প্রথমটাতে বলেছে যে এফ সিট সেকেন্ড টু দ্য লেফট অফ ই। যেহেতু কেন্দ্রের দিকে ফেস করে বসে আছে, মানে এই দিকটা হবে আমাদের ডান দিক, মানে ওদেরও ডান দিক, আর এদিকটা হবে আমাদের বাম দিক, মানে ওদেরও বাম দিক। যদি এটা বাইরের দিকে মুখ করে বসতো তখন আমাদের ঠিক উল্টোটা হয়ে যেত। ঠিক, যেহেতু কেন্দ্রের দিকে বসেছে আমাদের পুট করতে সুবিধে। প্রথম লাইনে বলে দেওয়া আছে যে এফ সিট সেকেন্ড টু দ্য লেফট অফ ই। ইকে যদি আমরা এই জায়গাতে বসাই, তার 1 নম্বর বাম দিক, 2 নম্বর বাম দিকে কে বসবে, না এফ বসবে। ইকে যদি আমরা এই জায়গাতে বসাই, তার 1 নম্বর বাম দিক, 2 নম্বর বাম দিকে কে বসবে, না এফ বসবে। ওকে, দেন বলেছে দেখো যে এ সিট থার্ড টু দ্য রাইট অফ বি। এ হচ্ছে বি এর ডান দিকে 3 নম্বরে বসে আছে, তাহলে বি যেখানেই বসুক তার 1 নম্বর ডান দিক, 2 নম্বর ডান দিক, 3 নম্বর ডান দিকে আমরা এ কে পাবো। এ সিট থার্ড টু দ্য রাইট অফ বি। এস এম সিট থার্ড টু দ্য লেফট অফ এল। এল কে তুমি যেখানে বসাবে তার 1 নম্বর বাম দিক, 2 নম্বর বাম দিক, 3 নম্বর বাম দিকে, 3 নম্বর বাম দিকে তোমাকে কাকে রাখতে হবে, না এম কে রাখতে হবে। ওকে, এ সিট টু দ্য ইমিডিয়েট রাইট অফ এম। এম এর ইমিডিয়েট রাইটে তুমি এ কে রাখবে, এম এর ইমিডিয়েট রাইটে তোমাকে এ কে রাখতে হবে। ওকে, পি ইজ অ্যান ইমিডিয়েট, পি ইজ নট অ্যান ইমিডিয়েট নেইবার অফ এম। পি কিন্তু কখনোই এম এর নেইবর হবে না, মানে পি এবং এম কে আমরা পাশাপাশি বসাতে পারবো না। চলো দেন জানতে চেয়েছি হু সিট সেকেন্ড টু দ্য লেফট অফ এফ। তাহলে আমাকে অ্যারেঞ্জমেন্টটা কমপ্লিট করতে হবে। এরকম দেখো আমরা অ্যারেঞ্জমেন্টটা কমপ্লিট করতে পারি। আমরা সবার প্রথমে দেখো এরকম ভাববো, যদি আমি এম কে এই জায়গাতে নিই, তার ডান দিকে আমাকে এ কে এখানে নিতে হবে, আর এ যেটা হবে সেটা বি এর 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ডান দিক, মানে বি তখন এখানে বসবে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ডান দিকে আসবে। ওকে, আর এম কে তুমি যদি এখানে নিয়ে নাও, তাহলে এম হচ্ছে এল এর 3 নম্বর বাম দিকে ছিল, সো এল কে তুমি যদি এখানটাতে নাও, তবে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর বাম দিকে তুমি এম কে পেয়েছো। একটাই ঘর ফাঁকা আছে, সেটা তুমি কাকে বসিয়ে দেবে, পি কে বসিয়ে দাও। এবার দেখো তো যে পি এবং এম কে একসাথে আসছে, তুমি বলবে স্যার না, তার এটা আমরা কারেক্ট অ্যারেঞ্জমেন্ট পেয়ে গেলাম। আরেকটা দেখো তুমি কি করতে পারো, তুমি যদি সাপোজ এইখানটাতে কাকে নিতে, বি কে নিতে, বি কে এখানটা যদি আমরা বি কে নিতাম, তাহলে 1 নম্বর, 2 নম্বর ডান দিকে আমরা এ কে পেতাম। এ ঠিক ইমিডিয়েট এম এর ডান দিকে বসে আছে, এম হচ্ছে এল এর কোথায় বসে আছে, এল এর বাম দিকে 3 নম্বরে বসে আছে, আর পি এর জন্য প্লেস তুমি এটাকে রাখতে, আর এখানে রাখা মানে দেখো এম এবং পি তোমার কাছে একসাথে চলে আসছে, যেটা হওয়া পসিবল না বলেই ছিল, তাই এটা আমাদের কাছে হয়ে যাবে রং অ্যারেঞ্জমেন্ট। তাহলে এটা হয়ে যাবে আমাদের কাছে কি, না রাইট। তো যখনই তুমি সিটিং অ্যারেঞ্জমেন্ট বা পাজলের কোশ্চেন করবে, সাজেশন হচ্ছে এটাই, তুমি সবার প্রথম যা কিছু ইনফরমেশন দিয়ে দেওয়া আছে, ইনফরমেশনগুলোকে সবার প্রথম সুন্দর সুন্দর করে নোট ডাউন করো, যেরকমটা দেখো আমি করলাম। তার পরবর্তীকালে কি করবে, সেগুলোকে মার্জ করে পুট করার চেষ্টা করবে। ঠিক, তাহলে এবার জানতে চেয়েছে কি, যে এফ এর হু সিট সেকেন্ড টু দ্য লেফট অফ এফ। এফ যেখানে বসে আছে, এফ যেখানে বসে আছে তার বাম দিকে 2 নম্বরে কে বসে আছে, 1 নম্বরে এল, 2 নম্বরে বসে আছে পি, তাই না? তাহলে ডি হয়ে যাবে দেখো আমাদের রাইট অ্যান্সার। চলো 54-এ আসো। স্টেটমেন্ট বেস কোশ্চেন দিয়ে দেওয়া আছে। দেখো স্টেটমেন্টে বলেছে যে ডিউ টু ওয়াটার পাইপলাইন ওয়ার্ক প্ল্যান্ড is Grand Road for the next 3 days, the road will be closed for traffic till further notice. Due to water pipeline work planned in Grand Trek Road, গ্র্যান্ড যে রোডটা আছে সেই রোডে ওয়াটারের মানে জলের পাইপলাইন হওয়ার কারণে নেক্সট 3 days the road will be closed for traffic. নেক্সট 3 দিন এই রোডটা পুরোপুরি বন্ধ করা থাকবে, ট্রাফিক কোনো চলবেই না, টিল ফার্দার নোটিশ।
যতক্ষণ অবধি না নতুনভাবে কোনো বিজ্ঞপ্তি সেখানে জারি করা হয়। ফার্দার নোটিশ মানে বিজ্ঞপ্তি নতুনভাবে জারি করা অবধি সেখানে ট্রাফিকগুলো বন্ধ থাকবে। চলো, এটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট। এটা রিগার্ডিং তোমাকে কি কি কোর্স অফ অ্যাকশন ভাবতে বলেছে। 1 নম্বরে বলে দেওয়া আছে ট্রাফিক পুলিশ শুড ইনক্রিজ দ্য নাম্বার অফ পার্সোনাল প্রেজেন্ট অ্যান্ড গ্র্যান্ড রোড টু ফিজিক্যালি কোঅর্ডিনেট ট্রাফিক ডাইভারশন এফেক্টিভলি। ট্রাফিক পুলিশরা কি করবে, তাদের পার্সোনালকে আরো বেশি বাড়াবে, মানে তাদের ট্রাফিক পুলিশের জনসংখ্যাটার পরিমাণটা আরো বাড়িয়ে দেবে, যাতে করে তারা ফিজিক্যালি থেকে সেই গ্র্যান্ড রোডে কোঅর্ডিনেট করতে পারে, ট্রাফিকের যে ডাইভারশনটা হবে সেটা এফেক্টিভলি তারা কোঅর্ডিনেট করতে পারে। আর 2 নম্বরে কি বলেছে দেখো, যে ট্রাফিক পুলিশ শুড ইস্যু এ নোটিফিকেশন ইন মেজর নিউজ পেপার রিগার্ডিং ট্রাফিক ডাইভারশন অ্যান্ড অল্টারনেট রুট দ্যাট ক্যান বি টেকেন বাই দ্য জেনারেল পাবলিক টিল দ্য গ্র্যান্ড টেক রোড ক্লোজার রুটিন কন্টিনিউ। তো এখানে কি বলেছে যে ট্রাফিক পুলিশ কি করবে, একটা নোটিফিকেশন দেবে মেজর যে নিউজ পেপারগুলো, মেজর নিউজ পেপার মিনস যে নিউজ পেপারগুলোতে মানুষের কাছে পৌঁছায়, সব থেকে ম্যাক্সিমাম জন ইউজ করে, কি রিগার্ডিং দেবে না এই ট্রাফিকের যে ডাইভারশনটা হচ্ছে, যে ওই রোডটা বন্ধ আছে ওর জায়গাতে আর কি না তুমি অল্টারনেট রুট কিভাবে তুমি যেতে পারো সেইগুলো নিয়ে একটা নোটিফিকেশন দিয়ে দেবে, ঠিক, যাতে করে পাবলিকরা কি হয়ে যায় না যতক্ষণ অব্দি না ওই গ্র্যান্ড রোডটা ওপেন হচ্ছে ততক্ষণ অব্দি ওই ট্রাফিক ডাইভারশনটা ইউজ করে বা অল্টারনেট রোড সেখানে ভাবে। তাহলে এখান থেকে আমরা কোনটাকে অ্যান্সার নেব না, এখান থেকে দেখো আমরা অ্যান্সার কোর্স অফ অ্যাকশন কিন্তু দুটোকেই নেব, দুটোকেই। প্রথমটাতে আমরা এটা বলবো যে হ্যাঁ, যেহেতু ওই জায়গাটা পুরোপুরি বন্ধ করে দেওয়া আছে তাহলে একসাথে অনেকজন পাবলিক এসে সে জায়গাটা ভিড় করতে পারে, যে আমরা যাবো কি যাবো না যদি না জেনে থাকে এরকম, তখন প্রচুর ঝামেলা হতে পারে। সেই জন্য ট্রাফিক পুলিশের পার্সোনালদেরকে সেখানে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হবে, নাম্বারও বেশি ইনক্রিজ করতে হবে, যাতে করে তারা সেটাকে কোঅর্ডিনেট করে এফেক্টিভলি সেই ব্যাপারটাকে ক্লিয়ার করতে পারে। আর 2 নম্বর, তাদের অবশ্যই এটা উচিত হবে যে একটা নিউজ পেপারে তার আগে থেকে একটা নোটিফিকেশন দিয়ে দেবে, যাতে করে যে সমস্ত মানুষরা ওই নিউজ পেপারগুলো পড়বে তারা তারা ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে বলে দেবে যে এই 3 দিন এই রোডটা বন্ধ আছে, ওই রোড দিয়ে যাওয়া চলবে না, যাতে করে তারা অল্টারনেট রুটটাকে ইউজ করে নিতে পারে বা ট্রাফিক ডাইভারশনটা সুবিধে হয়। তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো, যে বোথ দুটোই ফলো হচ্ছে, তাই সি হয়ে যাবে দেখো আমাদের কাছে রাইট অ্যান্সার। ঠিক, চলো পরবর্তী কোশ্চেন দেখো, কজ এন্ড ইফেক্টের দিয়ে দেওয়া আছে। দেখো এই যে চ্যাপ্টারগুলো না প্রিভিয়াসলি একবার দেখো আসি, স্টেটমেন্ট, কনক্লুশন, স্টেটমেন্ট, কোর্স অফ অ্যাকশন, স্টেটমেন্ট, কজ অ্যান্ড ইফেক্ট বা স্টেটমেন্ট অ্যাজাম্পশন, স্টেটমেন্ট অ্যাজাম্পশন, এই যে লজিক্যাল রিজনিংয়ের কোশ্চেনগুলো আছে, লজিক্যাল রিজনিং এটা কিন্তু একটা ভাইটাল পার্ট তোমার সিবিটি 2তে খেলবে যদি তুমি এনটিপিসি এক্সাম দাও। সিবিটি 2তে প্রতিটা শিফটেই কিন্তু 3 থেকে 4টে করে কোশ্চেন রিজনিংয়ের এরকমই থাকে, যেটা লজিক্যাল রিজনিংয়ের উপর থেকে আসে, লজিক্যাল রিজনিংয়ের কোশ্চেন থেকে আসে, ঠিক। এবং এগুলোতে না তোমার ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি হয় যদি তোমার নাম্বার অফ কোশ্চেন প্র্যাকটিস বেশি না হয়ে থাকে। তুমি কিন্তু কোশ্চেনে কি এসে রেসপেক্টে এক্সামিনার সেই কোশ্চেনটা তোমাকে দিয়েছে এটা তুমি যদি না রিড করতে পারো তুমি কিন্তু কোশ্চেন ভুল করে আসবে। তুমি হয়তো ভাববে আমি করছি ঠিক, কিন্তু এক্সামিনার মাইন্ডের সাথে তোমার ম্যাচ না হলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা বেশি। তাই সাজেশন এটাই যে এই টাইপের কোশ্চেন যদি আসে বুঝতে যদি না পারো সব থেকে বেস্ট হচ্ছে যে স্কিপ করো, কারণ নেগেটিভ খেয়ে তুমি সেখানে আবার যেখানে এখন যে সমস্ত এক্সাম অনলাইনে হচ্ছে তাতে যেহেতু আবার নর্মালাইজেশন আছে, তাহলে নেগেটিভ খেয়ে তোমার নাম্বার কমিয়ে দিয়ে কোনো লাভ নেই। হয় স্কিপ করে দাও, না হলে যদি ভালো প্র্যাকটিস থাকে তাহলেই তুমি সেটাকে সলভ করবে বা অ্যাটেম্প করবে, ঠিক আছে। যেমন দেখো পরের যে কোশ্চেনটা 55-এ কোশ্চেন এফেক্টের কোশ্চেনগুলো দিয়ে দেওয়া আছে, কজ অ্যান্ড এফেক্ট কি হতে পারে। কজ কি বলেছে যে এ মেজর ট্রেন অ্যাক্সিডেন্ট অকার অ্যান্ড অ্যাট কাটপাদি জাংশন লাস্ট নাইট। গতকাল রাতে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে মেজর, কোথায় না কাটপাদি জাংশনে, where 7 bogies of GT Express derailed and fell across the tracks। যেখানে কি হয়েছে না জিটি এক্সপ্রেসের 7টা বগি যেটা পুরোপুরি ট্র্যাকের উপরে সেটা পড়েছে এবং নষ্ট হয়ে গেছে এরকম বলে দেওয়া আছে। এটা হচ্ছে কজ। এফেক্ট কি, এই কজটা যে হয়েছে যে অ্যাক্সিডেন্টটা হলো 7টা বগি জিটি এক্সপ্রেসের পুরোপুরি ট্র্যাকের উপরে ছড়িয়ে গেছে, তাতে তার কি কি এফেক্ট আসতে পারে। এফেক্ট নাম্বার 1 বলছে মেনি ট্রেনস অন দ্য কাঠপদি টু চেন্নাই রুট আর রানিং সেভারাল হাওয়ার্স লেট টুডে। কাঠপাদি থেকে চেন্নাই যাওয়ার যে ট্রেনগুলো আছে সেগুলো সেভারাল টাইমস আজকে লেট হতে পারে। দেখো ট্রেন যদি অ্যাক্সিডেন্ট হয় যতক্ষণ অবধি না সেই রুটটা ক্লিয়ার হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু এই কাঠপাদি জংশন থেকে চেন্নাই যাওয়া রুট আমাদের কাছে কি হতে পারে না ট্রেনগুলো কিন্তু লেট হতে পারে। তাহলে এফেক্ট 1টাকে আমরা নিতে পারি যেটা আমাদের গ্রাহ্য হচ্ছে।
চলো দেন কি বলেছে, 2 নম্বর এফেক্ট বলছে যে লং কিউস ওয়ার সিন অ্যাট দ্য রেলওয়ে টিকিট বুকিং কাউন্টার ইন ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরে তোমার রেলওয়ে টিকিট বুকিং কাউন্টারে তুমি লম্বা একটা লাইন দেখতে পাবে, সেটা কিন্তু এই কজের কোনো কারণ হতেই পারে না। এফেক্ট নাম্বার 2টা আমরা পুরোপুরি ভুল বলে দেবো। 3 নম্বর কি বলেছে দেখো, রেলওয়েজ হ্যাজ ডিসাইডেড টু রান 2 হলিডে স্পেশাল ট্রেন বিটুইন কলকাতা অ্যান্ড পাটনা ফ্রম অক্টোবর টু ডিসেম্বর 2023। তুমি এই যে এফেক্টটা 3 নম্বরটা পড়ছো যে দুটো হচ্ছে হলিডে স্পেশাল ট্রেন চালাবে কলকাতা থেকে পাটনা অক্টোবর টু ডিসেম্বর 2023, এটার সাথে কি কসের কোনো আছে নাকি যে ওই কসের এটা এফেক্ট? না, এটাও তো ভুল। তো শুধুমাত্র 1 নম্বর, তাই অপশন বি হয়ে যাবে দেখো আমাদের রাইট অ্যান্সার। ঠিক, পরের কোশ্চেন দেখো 56তে আসো, সিলোজিমের কোশ্চেন দিয়ে দেওয়া আছে। কি বলেছে, অল বিজ আর ইনসেক্ট, সমস্ত বীজকে, সমস্ত মৌমাছি আমাদের ইনসেক্ট, কীটপতঙ্গ হবে ইনসেক্ট। অল বিজ আর হাইভস, সমস্ত বীজ তোমার হাইভস হবে। দেখো এবার তোমার কাছে দুটো পসিবিলিটি হতে পারে, সমস্ত বীজকে তুমি যদি হাইভসের ভিতরে রাখো তোমার একবার মনে হতে পারে এইটা একটা আমাদের কাছে ডায়াগ্রাম হতে পারে, অথবা তুমি এই ডায়াগ্রামটা ভাবতে পারো যে বীজকে আমি রাখলাম, সমস্ত বীজকে ইনসেক্টের ভেতরে রাখলাম, আর পুরো ইনসেক্টকে যদি আমি সাপোজ হাইভসের ভিতরে রেখে দিই সেক্ষেত্রেও সমস্ত বীজ কিন্তু হাইভসই হচ্ছে। বাট এটাকে আমরা স্ট্যান্ডার্ড নেব না, কেন? কারণ এতে কিন্তু সমস্ত ইনসেক্ট যে হাইভস হয়ে যাচ্ছে, যেখানে আমি কি বলেছিলাম যে নতুনভাবে তুমি হোল স্টেটমেন্ট বানাতে পারবে না, সেটা স্ট্যান্ডার্ড হবে না, তাই এটাকে আমরা নেব না। চলো এটাকে আমরা ধরে সলভ করব। প্রথম কনক্লুশন বলছে সামস হাইভস আর ইনসেক্ট, কিছুটা হাইভস কি ইনসেক্ট হবে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ট্রু। অল হাইভস আর বীজ, সমস্ত হাইভস কি বীজ, সমস্ত সমস্ত হাইভস কি আমাদের কাছে বীজ হবে, এটা আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এটা আমরা বলা যাবে না সমস্ত হবে কি হবে না, তাই দ্বিতীয়টা হয়ে যাবে ফলস। শুধুমাত্র একটা কনক্লুশন ট্রু হবে, যেটা অপশন ইতে আছে। চলো এগেন দেখো স্টেটমেন্ট এবং কোর্স অফ অ্যাকশন রিগার্ডিং দুটো একটা কোশ্চেন আছে। 57 নম্বর কি বলেছে স্টেটমেন্টে, মিস্টার এক্স এ টিচার অফ হাই স্কুল, মিস্টার এক্স নামে কোনো একটা হাই স্কুলের টিচার ছিল, অফটেন বিটস স্টুডেন্ট, সে মাঝে মাঝে কি করতো না তার স্টুডেন্টদেরকে মারতো। ওকে, এটার এগেনস্টে কোর্স অফ অ্যাকশন কি বলেছে দেখো, 1 নম্বরে বলেছে যে স্টুডেন্ট শুড কমপ্লেন অ্যাবাউট দিস ম্যাটার টু দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল। স্টুডেন্টরা কি করবে না এই ব্যাপারটা নিয়ে তাদের স্কুলের প্রিন্সিপালের কাছে কমপ্লেন করবে। এটা তো একদম 100% বলে দেওয়া আছে যে কোনো শিক্ষক মহাশয় যদি কোনো কিছু কারণ ছাড়াই মাঝে মাঝে তার স্টুডেন্টদেরকে মারতে থাকে তাহলে সেইটা রিগার্ডিং তার প্রিন্সিপালের কাছে নোটিশ করা উচিত। 2 নম্বরে বলেছে কি, 2 নম্বরটা বলেছে যে স্টুডেন্ট শুড কোয়েট দ্য স্কুল অ্যান্ড টেক অ্যাডমিশন ইন অ্যানাদার স্কুল। শুধুমাত্র ওই শিক্ষকটাই আমাদেরকে পেটাচ্ছে বলে যে আমরা ওই স্কুলটা ছেড়ে দিয়ে অন্য কোনো স্কুলে গিয়ে অ্যাডমিশন নিয়ে নেব, এটা আমাদের কাছে পুরোপুরি লজিক নাও হতে পারে, মানে কোর্স অফ অ্যাকশন নাও হতে পারে। কেন নাও হতে পারে দেখো, যখন তুমি কোনো একটা স্কুলে গিয়ে ভর্তি হবে সেই স্কুলটা নিশ্চয়ই রেপুটেশন ভালো আছে বলে তুমি ভর্তি হয়েছো, পড়াশোনার মান সেখানে ভালো আছে বলে ভর্তি হয়েছো। সো কোনো একটা পার্টিকুলার টিচারের জন্য তুমি সেইখান থেকে বেরিয়ে গিয়ে অন্য কোনো একটা স্কুলে গিয়ে ভর্তি নেবে, এটা কিন্তু এই যে স্টেটমেন্টটা দিয়ে দেওয়া আছে বা যে কজটা আছে তার কিন্তু কোর্স অফ অ্যাকশন হতে পারে না। তাই শুধুমাত্র 1 নম্বরটা আমরা ফলো নেব, মানে অপশন ডি হয়ে যাবে দেখো রাইট। 18 নম্বর কোশ্চেনে আসো, 6 people A B C D E and A are sitting in a straight line facing north. Okay, only 3 people sit to the left of it. 6 জন পার্সন আছে যারা একটা স্ট্রেট লাইনে বসে আছে নর্থের দিকে ফেস করে। আমরা ড্র করে নিচ্ছি দেখো 1 2 3 4 5 6, প্রত্যেকেই নর্থের দিকে ফেস করে আছে, মানে উপরের দিকে ফেস আছে। দ্যাট মিনস আমাদের ডান দিক ওদেরও ডান দিক, আমাদের বাঁ দিক ওদেরও বাঁ দিক। এবার কিভাবে পুট করবো দেখো, বলেছে অনলি 3 people sit to the left of ই যেখানে বসবে তার বাম দিকে শুধুমাত্র 3 জনই আছে, ক্লিয়ার। বি সিট সেকেন্ড টু দ্য রাইট অফ ই এর ডান দিকে 2 নম্বরে বি বসে আছে, তাহলে 1 নম্বর 2 নম্বর ডান দিকে বি কে রাখলাম। অনলি 3 people sit between এ অ্যান্ড সি, আর সি সিট ইমিডিয়েটলি লেফট অফ ডি। দেখো এ এবং সি এর মাঝখানে 3 জনকে বসাতে হবে, সি সিট ইমিডিয়েটলি লেফট অফ ডি, ডি এর ইমিডিয়েট বাম দিকে সি বসবে। একে আমরা এই জায়গাতে নেব 1 2 3, এই জায়গাতে সি আসবে, সি ডি এর ইমিডিয়েটে বসবে, কমপ্লিট হয়ে গেল। আরেকটা পড়ে আছে কি না, সেটা হচ্ছে এফ, বসিয়ে দাও। পুরো অ্যারেঞ্জমেন্ট আমাদের কাছে কমপ্লিট। জানতে চেয়েছে হাউ মেনি পিপল সিট বিটুইন ডি এন্ড এফ, ডি আর এফ এর মাঝখানে কতজন বসেছে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কেউ নেই, নান নান আছে অপশন, দেখো সি, সি হয়ে যাবে আমাদের কাছে রাইট অ্যান্সার। ওকে, কোশ্চেন দেখো প্যাটার্ন দেখে বুঝে গেছো, আগের দুটো আমরা পার্টে এরকমই কোশ্চেন করেছিলাম যে আমাকে করতে হবে কি, এখানে যে দুটো এক্সাম্পল দিয়ে দেওয়া আছে এই দুটো এক্সাম্পল ঠিক যে লজিকে হচ্ছে অপশন থেকে তোমাকে একটা চুজ করতে হবে। ওকে,
কিভাবে হচ্ছে দেখো, 6 13 78, 6 13 78 গুণ করলেই পাবো, 5 22 110 গুণ করলেই পাবো, মানে ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার ইকুয়াল টু থার্ড নাম্বার, এটাই আমরা দেখো এখানে পাচ্ছি। ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার ইকুয়াল টু থার্ড নাম্বার, এটাই আমরা পাচ্ছি। চলো গুণ করে নাও। দেখো প্রথমে 24 ইন্টু 9 করলে 206 হবে, পসিবল না। 7 13 91 হয়, 90 আছে। 8 19 8 9 72, 2 ক্যারি 7, 8 একে 8 7 15, 8 একে 8 7 15, কিন্তু হচ্ছে না। 8 12 96, দেখো ম্যাচ করে যাচ্ছে, তাই ডি হয়ে যাবে আমাদের কাছে রাইট অ্যান্সার। লাস্ট কোশ্চেন দেখো, ইন এ রো অফ 34 স্টুডেন্ট ফেসিং নর্থ, একটা নর্থের দিকে ফেস করে 34 জন স্টুডেন্ট আছে, যার মধ্যে জিগনেস ইজ 12 ফ্রম দ্য রাইট এন্ড। টোটাল একটা লাইনে 34 জন স্টুডেন্ট ছিল, তার মধ্যে জিগনেস বলে কোনো একটা পার্সন আছে, যে রাইট হ্যান্ড থেকে কাউন্ট করলে কত নম্বরে আছে, না 12 নম্বরে আছে। টোটাল ছিল কত, না 34 জন। ওকে, ইফ কমলেশ ইজ 7 টু দ্য লেফট অফ জিগনেস, জিগনেস যদি কমলেশ যদি জিগনেসের বাম দিকে 7তম হয়, বাম দিকে 7তম মানে কমলেশ এরকম কোনো পজিশনে আসবে যে রাইট হ্যান্ড থেকে যদি আমরা আরো বাম দিকে 7 নিয়ে আসি, মানে এর র্যাঙ্ক কিন্তু হয়ে যাবে রাইট হ্যান্ড থেকে কত, না 12 সাথে 19। জানতে চেয়েছে হোয়াট ইজ দ্য কমলস পজিশন ফ্রম দ্য লেফট এন্ড অফ দ্য লাইন। তো কমল যদি ডান দিক থেকে 19 নম্বরে থাকে, তাহলে বাম দিক থেকে কত নম্বরে হবে। দেখো টোটাল তোমার কাছে গিভেন আছে, টোটাল তোমার কাছে গিভেন আছে কত, 34। তোমার রাইট এন্ড থেকে তো আমার র্যাঙ্ক জানা আছে, রাইট এন্ড থেকে তোমার র্যাঙ্ক হচ্ছে কত, না তুমি 19তম। সো লেফট এন্ড থেকে তোমার র্যাঙ্ক ক্যালকুলেট করতে হবে। ফর্মুলা দেখো, যদি আমরা রিভিশন করি, ফর্মুলা কি হয়, যদি কোনো একটা পার্সনের সিঙ্গেল র্যাঙ্ক লেফট সাইড থেকে এবং রাইট সাইড থেকে জানা থাকে, সেক্ষেত্রে টোটাল কতজন আছে এটা যদি বের করতে বলতো, আমরা লেফট র্যাঙ্ক প্লাস রাইট র্যাঙ্ক দুটোকে যোগ করে -1 করে দিতাম। কেন -1 করতাম, কারণ ওই পার্সনটাকে আমরা দুদিক থেকে কাউন্ট করেছি, তাই ডবল কাউন্ট হয়েছে, একবার কাউন্ট করার জন্য আমরা -1 করি। কোনো একটা পার্সন ধরো মিডিলে দাঁড়িয়ে আছে, তার এই দিক থেকে র্যাঙ্ক হচ্ছে 20 আর এদিক থেকে র্যাঙ্ক হচ্ছে তার 30, লাইন টোটাল কতজন মানুষ আছে, আমরা কি করব না 20 + 30 = 50, সেখান থেকে 1 সাবস্ট্রাক্ট করে দাও, টোটাল 49 জন সেই লাইনে আছে, এটা আমরা বলে দেব। আরেকটা ফর্মুলা কি, তোমাকে যদি টোটাল গিভেন থাকে কোনো একটা দিকে, যে কোনো একটা দিকের র্যাঙ্ক যদি তোমার কাছে থাকে, সাপোজ রাইট এন্ডের তোমার কাছে র্যাঙ্ক এখানে যেমন কত ছিল, টোটাল দিয়ে দেওয়া ছিল 34, রাইট এন্ড থেকে র্যাঙ্ক দিয়ে দেওয়া আছে 19, লেফট হ্যান্ড থেকে র্যাঙ্ক বের করার জন্য কি করতে হয়, না টোটাল থেকে যেটা রাইট এন্ডের র্যাঙ্ক দিয়ে দেওয়া আছে সেটাকে মাইনাস করো, তার সাথে +1 করে দাও। তাহলে আমাকে কি করতে হবে দেখো, 34 - 19 করব, তার সাথে আমরা +1 করে দেবো। সো 9 করতে হলে 14, 5 দিতে ক্যারি 1, একে 2, একে 3, এটা 15 + 1, টোটাল তার বাম দিক থেকে যে র্যাঙ্কটা বেরিয়ে আসবে সেটা কত হবে, না 16 হয়ে যাবে। দেখো আমাদের রাইট অ্যান্সার। ঠিক, চলো সো সেট 3 দেখো আমাদের কমপ্লিট। নেক্সট দুদিন পরে আমরা পরের ভিডিওতে সেট নাম্বার 4 নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, সো তোমরা ভিডিওগুলো দেখো, আমি এটা ডিসক্রিপশন বক্সে একদম পুরো প্লেলিস্টকে অ্যাড করে দিচ্ছি, যাতে এখান থেকে তুমি সমস্ত ভিডিওগুলো পরপর যতক্ষণ আপলোড হবে পরপরগুলো কিন্তু তোমার আস্তে আস্তে এখান থেকে অ্যাড হতে থাকবে। ঠিক আছে, চলো যদি ভালো লেগে থাকে প্লিজ প্রত্যেকে লাইক করে দিও, কারণ এরকমভাবে আমরা অ্যানালাইসিস করে করে পুরো পেপার থেকে কোশ্চেন তুলছি, যেগুলো এক্সাম পয়েন্ট অফ থেকে ভিউ ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ঠিক, তো লাইক তো बनता है। চলো, থ্যাংক ইউ সবাইকে।